কমিশন হবে সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। আমাদের এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। কয়েকটা তো হয়েছে, আপনারা জানেন সিপিসির অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আমাদের আগামী আশা করি আর কি আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। এবারে থাকছে বিস্তারিত। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সাশ্রয়ী সমাধান। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হওয়ার আগেই গুম বিষয়ক নতুন অধ্যাদেশ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, এখন পর্যন্ত যারা গুম হয়েছেন তাদের নিখোঁজ সনদের বিষয়েও ভাবা হচ্ছে। এছাড়া সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের কিছু বিষয় পুনর্বিবেচনার সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে গঠিত উপদেষ্টা কমিটি সুপারিশ তুলে ধরবেন। আইনটা ওনারা পরীক্ষা করে দেখবেন, আমাদেরকে সাহায্য দিবেন, মানে দিবেন, বুদ্ধিবৃত্তিক সাহায্য দিবেন, ইনপুট দিবেন। তারপর ভবিষ্যতে যদি দরকার হয় আমাদের যে গুম বিষয়ক যে কমিশন হবে সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। আমাদের এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। কয়েকটা তো হয়েছে, আপনারা জানেন সিপিসির অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আমাদের আগামী আশা করি আর কি আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি প্রতিনিধি দল গুমের প্রতিটি ঘটনার তদন্ত, অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিতকরণের উপর গুরুত্ব আরোপ করেছেন। গুম সংক্রান্ত তদন্ত কমিশনে এখন পর্যন্ত 1038টি অভিযোগ জমা পড়েছে। গুমের শিকার হয়ে ফেরত না আসা 100 অভিযোগ পুলিশের কাছে তদন্তের জন্য দেওয়া হয়েছে। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বললেন, সরকার গুম বিষয়ে যে আইন করবে সেই আইনের অধীনে খুব শক্তিশালী কমিশন গঠনের ইচ্ছা আছে। আইন উপদেষ্টা বলেন, আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন এবং ফৌজদারি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ হয়ে যাবে। এ নিয়ে আজকে কথা বলবো। আজ আমাদের সঙ্গে আছেন গবেষক ও মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন এবং গুমের শিকার অনলাইন অ্যাক্টিভিস্ট মাসরুর আনোয়ার চৌধুরী। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। রেজাউর রহমান লেনিন, গুম হয়ে যাওয়া মানুষ এবং তার পরিবারের উপর দিয়ে আসলে কি যায় সেটা সেই ব্যক্তি এবং পরিবার ছাড়া অন্য কারোর বোঝা খুব কঠিন। আমরা কিছুটা হয়তো অনুভব করতে পারি। একটা ভয়াবহ সময়ের মধ্য দিয়ে, ভয়াবহ একটা পরিস্থিতির মধ্য দিয়ে যান আসলে তারা দিনের পর দিন। এই যে এক ধরনের ভয়াবহ অপরাধ এবং একটা বিচারহীনতা, একটা মানবাধিকার ইস্যু অন্যতম। আইন করার যে উদ্যোগ সরকার নিয়েছে এটাকে আসলে কিভাবে দেখেন? প্রথমত আইন করাটা একটা পুরো বিষয়টাই একটা আইনগত বাধ্যবাধকতা আছে। আন্তর্জাতিক যেই জোরপূর্বক গুম সংক্রান্ত নিরোধনের জন্য যে কনভেনশন, সেই কনভেনশনটা স্বাক্ষর করবার মধ্য দিয়ে বাংলাদেশ আসলে একটা আইনি প্রক্রিয়া এবং তার রাষ্ট্রের মাঝে জোরপূর্বক গুম একটা অপরাধ সেটা স্বীকার করে নেওয়ার একটা চেষ্টা তার অবিরত রেখেছে 5ই আগস্টের পরবর্তীতে, এবং সেটা সাধুবাদ জানাই এবং সেটা তাদের আইনগত বাধ্যবাধকতা তারা পূরণ করছেন আন্তর্জাতিক আইনের। কিন্তু এই আইন প্রণয়ন প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন আসবে এবং প্রশ্ন করবার সুযোগ আছে, এবং অনেকগুলো বিষয় নিয়ে বিগত সময়গুলোতে 2টি কনসালটেশন হয়েছে। 2টি কনসালটেশনে আমি উপস্থিত থাকতে পেরেছিলাম, আমাকে আমন্ত্রণ করা হয়েছিল এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। সেখানে আমি সহ আমাদের নাগরিক প্রতিনিধি দলের খুব বেশি সংখ্যক মানুষ এখন আর অবশিষ্ট নাই। তারা অনেকেই সরকারের সাথে যুক্ত হয়েছেন, তবে যারা সরকারের সাথে এখনো কোনো কারণে যুক্ত হতে পারেন নাই বা তাদেরকে ডাকা হয় নাই কিংবা তারা নিজেরা যুক্ত হন নাই, তারা সেখানে খুব অল্প সংখ্যক মানুষ ছিলেন। তারা আসলে অনেকগুলো সাজেশন দিয়েছেন এবং অনেকগুলো বক্তব্য রেখেছেন, যে বক্তব্যগুলো আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে তারা সেগুলো আসলে পর্যবেক্ষণ করবেন। তারা কিছুটা প্রথম ড্রাফট থেকে দ্বিতীয় ড্রাফটটা করাটার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণের
যোগ্যতা রেখেছেন, কিন্তু একই সাথে যে সর্বশেষ ড্রাফট যেটা আমাদের সাথে শেয়ার করা হয়েছিল নাগরিকদের মাঝে, বিশেষ করে নাগরিক প্রতিনিধিদের মাঝে, তো তারা আসলে সেখানে অনেকগুলো বক্তব্য রেখেছেন। তার ভিতরে সবচেয়ে বড় বক্তব্যটা যেটা, আইনটার নামকরণটা আসলে চেঞ্জ করতে হবে, সেখানে সুরক্ষার কোনো শব্দটা নাই। আইনটা আছে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 নামে, কিন্তু এখানে জোরপূর্বক গুম শব্দটা ব্যবহার করতে হবে, প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা শব্দটা ব্যবহার করতে হবে। আন্তর্জাতিক অপরাধ দমন আইন যেটা আছে সেই আইনের সাথে কিভাবে সাংঘর্ষিক হবে, সেই আইনটার সাথে সাংঘর্ষিকতা কেমন করে রোধ করা হবে, এবং একই সাথে যে কমিশন গঠন করবার কথা বারবার ডক্টর আসিফ নজরুল বলছেন, আপনাদের প্রতিবেদনে দেখলাম, সেই কমিশন নিয়েও আসলে অনেকের দোটানায় আছেন, এবং অনেকে মনে করেন এটা মানবাধিকার কমিশনের মধ্য দিয়ে করা সম্ভব, আবার অনেকে মনে করেন যে এটা সেপারেট কমিশন করবার মধ্য দিয়ে করা সম্ভব। কিন্তু কমিশন কতগুলো হবে, কেমন করে হবে, সেই জায়গাগুলো আসলে এখন পর্যন্ত পরিষ্কার না, যেটা হয়তো আইনেরও বিষয় নয়, কিছুটা আইন করবার পরে তার নীতিমালার বিষয়। তবে এই আইনটা নিয়ে যে সর্বশেষ যে খসড়াটা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তাতে যথেষ্ট পরিমাণের উদ্বেগ এবং উৎকণ্ঠার সুযোগ রয়েছে নাগরিকদের। জি, আমি এই প্রসঙ্গে আপনার কাছে আরেকবার একটু আসব। আমি একটু মাসরুর আনোয়ার চৌধুরী আপনার কাছে একটু জানতে চাই, আপনার সেই ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দেওয়াটা আমার আসলে ইন্টেনশন না বা উদ্দেশ্য না, এটা আসলে মানে মনে করাটাও খুব ভয়াবহ একটা পরিস্থিতি, আমি দুঃখিত। কিন্তু আপনি কি মনে করেন যে রাষ্ট্র এবং তার আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের কাজ, সেটা আসলে এই রকম আইন করে বা কোনো একটা কমিশন করে এটা বন্ধ করা সম্ভব কিনা? ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বেসিক্যালি আমরা যেটা দেখেছিলাম, আপনারা হয়তো জানেন ইউএন থেকে একটা ডেলিগেশন টিম আসছে অলরেডি, গুমের সার্ভাইভারদের সাথে, গুমের ভিকটিম ফ্যামিলিদের সাথে তারা কথা বলছে। সো সেখানে অলরেডি আলাপ হয়েছে যে আসলে কতটুকু প্রোগ্রেস রাইট লাস্ট 8-9 মান্থসে। সো আমরা যেটা দেখেছি, আমরা যারা ফর এক্সাম্পল, আমি একটু আমার যেহেতু তুলে ধরেছেন যে আমার গুমের বিষয়টা, একটু সংক্ষেপে আমি আমার ঘটনাটা বলি। সেটা হচ্ছে আমাকে কেন আসলে গুম করা হয়। হ্যাঁ, আমি তো কোনো পলিটিক্যাল পার্সন ছিলাম না, হ্যাঁ, না বিএনপি না জামাত অথবা, বাট আমি যেটা ছিলাম হচ্ছে ফেসবুকে লেখালেখি করাটাই হচ্ছে আমার মানে কাল হয়ে দাঁড়িয়েছিল। সেই 12-13 থেকে হেফাজতের ম্যাসাকার বলেন, কোনো সময়ে দেখা যাচ্ছে আপনার যে আপনার ইসলামোফোবিক যে আচরণ, সেটার বিরুদ্ধে প্রতিবাদ। কোনো সময় দেখা গেছে যে ইন্ডিয়ান দের যে অ্যাগ্রেশন, হ্যাঁ, সেটার বিরুদ্ধে প্রতিবাদ। শেষ পর্যন্ত দেখা গেছে 2020 সালে আমাকে জাস্ট মোদি বিরোধী একটা লেখার কারণেই আমাকে গুম করে ফেলা হয়। হ্যাঁ, সো এবং আমাকে যখন টর্চার করা হয়, এবং এই টর্চারের মাঝখানে একটা ক্রিটিক্যাল একটা মানে আমার যেটা সবসময় আমি চিন্তা করি এখনো, যে আমাকে ওই অফিসার প্রশ্ন করছিলেন যে ইন্ডিয়া বাংলাদেশে ইন্টারফেয়ার করলে অথবা ইন্ডিয়া দখল করলে তোদের সমস্যা কি। সো এখন তাদের যে মাইন্ডসেট, হ্যাঁ, তারা যেভাবে এই কাজটাকে তাদের একটা রেসপন্সিবিলিটি মনে করছিল, এবং অনেকটা বলা যায় তারা এটা তাদের পবিত্র দায়িত্ব মনে করত। সো এবং আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি যে জুলাই অভ্যুত্থানের পর গুমের সাথে জড়িত একজন অফিসারের সাথে আমার কথা হয়েছিল। সে তার ভুল স্বীকার করছিল, বারবার বলছিল, এবং সে বলছিল যে আমাকে ইউজ করা হয়েছে। হ্যাঁ, ঠিক সেম ভাবে আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করছি। তো এখনো যদি আমাকে সে দায়িত্ব পালন করতে বলা হয়, আমি দায়িত্ব পালন করবো। উই আর টুলস। তো এখন গত 7-8 মাসে 9 মাসে আমরা যেটা দেখেছি যে স্টিল আমরা যারা ফলস কেসগুলো দিয়েছে সেগুলোর হাজিরা আমরা দিচ্ছি। স্টিল অফিসিয়ালি আমরা কিন্তু হাসিনার সেই সো কল টেরোরিস্ট আইনের আসামি। এখানে ইভেন এমনও হয়েছে যে বিচারিক কার্যক্রমের এত ধীর গতি, এটা এভাবে বলছিল যে আসলে এত বেশি অপরাধ হয়েছে, এত বেশি জুলাই অভ্যুত্থান বলেন অথবা যেটা গুম খুন বলেন, যে কোনটাকে রেখে কোনটা প্রায়োরিটি দিবে গভর্নমেন্টের যারা ফাংশন করছে বিচারিক প্রক্রিয়ার ক্ষেত্রে, তারা নিজেরাই বলছেন যে তারা অনেকটা মানে টাইম লিমিটের কারণে হোক, হ্যাঁ, অ্যান্ড ফ্যাসিলিটি লিমিটের কারণে হোক, তারা এই জিনিসটা করতে পারছে না। এখন যে আইন করে তাদেরকে করবে, সো আলটিমেটলি আইনটা কখন করবে?
আইনটা আসলে পাস হবে কখন। সো আলটিমেটলি যারা গুমের জড়িত ছিল মেজরিটি পার্সেন্ট এখনো বিভিন্ন পদে কর্মরত আছে। হ্যাঁ, তারা তাদের প্রমোশন হয়েছে কারো কারো, হ্যাঁ, তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা আছে এবং তাদের এই কাজটাকে তারা কখনো মানে অপরাধ মনে করে এবং তারা একটা ধারণা করে যে তাদের বিচার আসলে হবে না, কারণ এটা রাষ্ট্রীয়ভাবে তারা দায়িত্ব পালন করেছে এতটুকুই, এটা তারা অপরাধ হিসেবে নিচ্ছে না, যে উপর থেকে যা অর্ডার এসেছে সেটা তারা করেছে, ইমপ্লিমেন্ট করেছে, এখানে তার কোনো দোষ নাই। সো এই ধরনের একটা, সো এখন এটাই মানে আমাদের প্রশ্ন যে আইন করে বিচার কখন হবে, এইটা বলতে বলতে অলরেডি 7-8 মাস 9 মাস চলে গেছে। স্টিল পুরো ওয়ার্ল্ডের মধ্যে মানে জানে যে আমরা গুম হয়েছি, গুম কমিশনেও কনফার্ম হয়েছে যে আমরা গুম হয়েছি, বাট তাদের যে দেয়া মামলাগুলো ফলস ফ্ল্যাগ কেস গুলো, এগুলোতে আমরা এখনো হাজিরা দিচ্ছি, এখনো আমরা মানে সাফার করছি, সেটা সাফারিংসটা এখনো চলছে। সো আমরা আসলে কোনো চেঞ্জ দেখতেছি না। সেখানে আইন করে বিচার কার্যক্রম শুরু করবে, এটাতে আসলে আমি আস্থা রাখতে পারছি না অ্যাজ এ সার্ভাইভার। জি, রেজাউর রহমান লেনিন, উনি আস্থা রাখতে পারছেন না, একই রকম ভাবে আপনিও মানে ওইভাবে না বললেও আপনি বলছেন যে কিছু পরিবর্তন আসলে করা প্রয়োজন, নাগরিক সমাজের সঙ্গে আরো কথা বলার প্রয়োজনীয়তা আপনি অনুভব করছেন। কিন্তু আমরা দেখলাম যে আইন উপদেষ্টা বললেন যে 1 মাসের মধ্যে আইনটি হয়ে যাবে, করা হয়ে যাবে। এখন একটা আইন তৈরি হয়ে গেলে সেটা পরিবর্তন করা তো খুব কঠিন, সেটা আবার নতুন করে নতুন জায়গা থেকে, তো এই রিভিউয়ের জন্য 1 মাস আমরা যদি ধরেও নেই যে 1 মাসের মতো আর সময় আছে এগুলো রিভিউ করার বা প্রয়োজনীয়, মানে আপনি আসলে কি দেখেন আসলে পরিস্থিতিটা এখন? প্রথম বিষয় হলো কোনো একটা সমাজে আইন প্রণয়ন করাটার কোনো বাধ্যবাধকতার কোনো সময়ের জ্ঞান নাই। সময়ের জ্ঞান যাদের আছে তারা কোথাও না কোথাও বাধ্যগত আছেন বলেই হয়তো তারা সেরকম একটা ভাবনা করেন। সম্ভবত ডক্টর আসিফ নজরুল যখন এই কথাটা বলছেন তখন তিনি জনগণের কাছে বাধ্য থেকেই এই কথাটা বলছেন, কিন্তু তারপরেও যেহেতু আস্থার সংকটটা আছে, এই আস্থার সংকটটা যতটা মাসুর ভাইয়ের আছে আমার হয়তো তার থেকে আরও বেশি, কেননা এই পুরো আলোচনা প্রক্রিয়ার মাঝে এবং জোরপূর্বক গুম সংক্রান্ত কমিশনের যে ইনকোয়ারি কমিশন, সেই ইনকোয়ারি কমিশনের যে পারফরমেন্স, তাদের যে প্রতিবেদন, সেগুলো নিয়ে যথেষ্ট পরিমাণের পর্যালোচনা করা সম্ভব নাগরিক অধিকারের জায়গা থেকে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখা দরকার যে আইন প্রণয়ন করলেই কোনো সমস্যার সমাধান হয়ে যাবে বা সমস্যাটা আর কখনো অপরাধ আর হবে না, এরকম ভাবার কোনো কারণ নাই। বরং ধরে নেওয়া যেতে পারে যে অপরাধ হবার পরে সেটার হয়তো একটা বিচারিক প্রক্রিয়া শুরু হবার একটা সম্ভাবনা তৈরি আছে। কিন্তু দ্বিতীয় বিষয়টা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে আইনি প্রণয়ন করুক না কেন, অধ্যাদেশ আকারে প্রণয়ন করতে হবে এবং এই অধ্যাদেশগুলোকে পরবর্তীতে জাতীয় সংসদের মধ্য দিয়ে র্যাটিফাই করে তাকে অনুমোদন দিয়েই আসলে আইনে প্রণয়ন করে চালাতে হবে। মানে কনস্টিটিউশনাল কন্টিনিউটিটা, ধারাবাহিকতাটা রাখতে হলে সেই কাজটার মধ্য দিয়ে করতে হবে। এখন পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন বা নির্বাচন যখন হবে, সেখানে বোধ করি যারা হবার কথা বা হবার মতন সম্ভাবনায় নাগরিকরা আছেন, যেই দলগুলোর কথা ভাবছেন, তারা আমার মনে হয় না যে এই আইনের বিরুদ্ধে যাবেন, তারা হয়তো অনুমোদন দিবেন। কিন্তু এই অনুমোদন দেওয়া এবং আইন প্রণয়ন করা এবং নাগরিকদের অংশগ্রহণ পর্যাপ্ত, পরিমিত এবং একই সাথে অংশগ্রহণমূলক এবং ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, বৈষম্য বিরোধী যে নীতিগুলো আছে সেগুলো মেনে এই আইনগুলো করা হচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন হয়তো আসবে এবং সেই প্রশ্নের উত্তর ডক্টর আসিফ নজরুল দেন কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার দেখ, সেটা তাদেরকে দিতে হবে। এবং যদি তারা দিতে না পারেন তবে পরবর্তী সংসদেও এই দাবি দাওয়াগুলো থাকবে নাগরিক সমাজের কাছ থেকে যে এই আইনের পর্যাপ্ততা কোথায়, সমস্যা ঘাটতি কোথায়, সেগুলো নিয়ে আমরা নাগরিকরা যথারীতি অবিরত এই লেখালেখিগুলো তীক্ষ্ণ আলো ফেলে করতে থাকবো। জি, আরেকটি প্রশ্ন আমার আছে যে এই ধরনের ঘটনা তদন্ত করার ক্ষেত্রে, কারণ এগুলো খুব প্রত্যক্ষদর্শী কম থাকার কথা, বা এমন মানে গুম করে ফেলা গোপন জায়গা, সেটা একভাবে আসলে আড়াল করে রাখা, যেগুলো আসলে বিচারের ক্ষেত্রে যখন বিচার করতে যাওয়া হয় তখন সাক্ষী, সবুত বা মানে এগুলোর খুব অভাব দেখা যায় কিনা, মানে প্রমাণ করাটা কঠিন হয়ে পড়ে কিনা?
নিঃসন্দেহে এটা প্রমাণ করাটা কঠিন 2-3টা কারণে। প্রথম কারণটা হলো যে এটা এই আইনের মধ্যে যে খসড়াটা আছে সেখানে একটা বিশেষায়িত সংগঠনের কথা বা সংস্থার কথা তারা তৈরি করবেন বলে আশ্বস্ত করছেন, বা কোনো একটা সংগঠনকে তারা বিশেষায়িতভাবে সেটার জন্য এম্পাওয়ার করবেন যারা এই গুম সংক্রান্ত অভিযোগে তদন্ত কর্মকাণ্ড করবেন। কিন্তু সমস্যাটা হলো যদি সেনাবাহিনী কিংবা যে আমাদের সামরিক বাহিনীর যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের 3টা বাহিনী বা তার সাথে অন্যান্য বাহিনীগুলো যখন এই ধরনের অভিযোগে অভিযুক্ত থাকবে, সেখানে কি পুলিশি ক্ষমতা নিয়ে কোনো একটা সংগঠনের ব্যক্তিবর্গ কিংবা তার ব্যক্তিবর্গের একসাথে বা কোনো ব্যক্তি কি আসলে সেখানে প্রবেশাধিকার পাবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। কেননা আমরা তো বিগত সময়গুলোতে যে আয়নাঘরের কথাটা শুনেছি সেটা একটা সামরিক গোয়েন্দা সংস্থার অফিসের মাঝেই সেটা অবস্থিত, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে টিএফআই সেলগুলোর কথা আমরা শুনেছি বা গুম কমিশন যেগুলো আইডেন্টিফাই করেছে, এগুলোর সংখ্যা কতগুলো আইডেন্টিফাই করেছে তার যথেষ্ট পরিমাণে সংখ্যাটা আমাদের কাছে নাই, কিন্তু এটার তো সংখ্যা প্রায় প্রতিটা জেলাতেই আছে। তো সেগুলো আসলে নির্ণয় করে সেগুলোকে ট্রেনিং সেন্টার আকারে ঘোষণা করা এবং একই সাথে জাদুঘরের ঘোষণা করা, এগুলো একটা কাজ এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ সমাজে, যদি এই ধরনের জোরপূর্বক গুম, নির্যাতন, নির্মম নির্যাতনগুলো না হয় আবার। কিন্তু এই কাজগুলো করবার ক্ষেত্রে যে বিশেষায়িত সংগঠন বা তদন্ত সংস্থার কথা বলা হচ্ছে, তারা কি আসলে ততটুকু পরিমাণে এম্পাওয়ার্ড হবে কিনা, সেখানে আঞ্চলিক আন্তর্জাতিক সহায়তার কথা বলা হয়েছে, কিন্তু এইসব আন্তর্জাতিক আঞ্চলিক সহায়তা যথেষ্ট মাত্রায় থাকবে না। কারণটা হলো যে এই ধরনের যে সকল প্রতিষ্ঠানগুলোর কথা আমরা বললাম, বিশেষ করে সামরিক বাহিনীর, তাদের সাথে একটা MOU আছে বাংলাদেশ রাষ্ট্রের অনেক রকমের। তো সেইগুলো সব কিছু ভেদ করে একটা রাষ্ট্রীয় গোয়েন্দা নিরাপত্তা এগুলোর দোহাই দিয়ে সেই তদন্ত কাজে বাধাগ্রস্ত করাটা আসলে একটা খুবই ভবিষ্যতে এটা হবে বা অবসম্ভাবী কাজ আর কি। দ্বিতীয় বিষয়টা হলো যে বিচারকরা কি আসলে প্রস্তুত এই ধরনের অপরাধগুলো বিচার করবার জন্য? আইনজীবীরা কি প্রস্তুত? আইনজীবীরা কি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা একাডেমিক লেখালেখি এই কাজগুলো করা দরকার, তাদের করবার কথা, তারা কি আসলে প্রস্তুত? তারা কি বিগত সময়গুলো করেছে? নিউজ পেপার বা পত্রিকা, গণমাধ্যম বা প্রচার মাধ্যম বলে যারা পরিচিত, 71 টেলিভিশন সহ, তারা কি আসলে এই কাজগুলো করতে পেরেছে বিগত সময়গুলোতে? তো এই কাজগুলো করবার ক্ষেত্রে যে যোগ্যতা এবং সাহস এবং একই সাথে ভালোবাসা লাগে নাগরিকদের প্রতি, এবং সেটা গণতান্ত্রিক ভালোবাসা, সেটা কোনোভাবেই একরৈখিক স্বৈরতান্ত্রিক ভালোবাসা না। সেই ভালোবাসা কি আসলে আমাদের নাগরিকরা সেই ভালোবাসা নিয়ে তৈরি হচ্ছে? এই প্রশ্নগুলো আসলে আমাদের সবসময় থাকবে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নগুলোর উত্তর না জানতে পারলে, উত্তর না জানা গেলে আসলে খুব সমাধান হওয়া কঠিন। জি, মাসরুর আনোয়ার চৌধুরী, খুব অল্প সময় আছে, 2 মিনিটের মতো সময় আছে। আপনি আসলে যেহেতু একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখনও যাচ্ছেন, একটু জানাবেন যেগুলো আমি মানে বারবার যে জায়গাটা বলছি যে এটা আসলেই তো প্রমাণ করা খুব কঠিন যে আমি গুম হয়েছিলাম, কারা এর সঙ্গে জড়িত ছিল, কারণ আমি তো কোনো তথ্য প্রমাণ আসলে হাজির করতে পারবো না, কারণ খুব বড় বড় রাষ্ট্র যেখানে জড়িত থাকে সেখানে আসলে একজন ব্যক্তি মানুষকে তার মানে বিচার পাওয়াটা সেটা আসলে তো বিরাট ব্যাপার। সেই জায়গায় বাধাগুলো আসলে কি তৈরি হয়? এই জায়গায় আমি আপনার সাথে একমত যে কিভাবে মানে প্রমাণ করব। এখন মানে আমার একটা বিষয়, আমি নিজের ব্যাপারটা হয়তো ফর সাম হাও আমি প্রমাণ করতে পেরেছি, অথবা গুম কমিশন অনেক ক্ষেত্রে বিশেষ করে বর্ণনা ভিকটিমের সে কোন সেলে ছিল কিংবা কোথায় ছিল, কিভাবে ছিল, এইভাবে বর্ণনা দিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পত্রিকার যে নিউজগুলো এসেছে যেগুলো একদম সেম প্যাটার্ন, সেম মিডিয়া যেগুলো আলটিমেটলি কাজগুলো করতে মনে করেন টোটাল সিস্টেমেরই একটা কাজ ছিল। তো দেখা যেত এনফোর্সের পরে ঘটনা হচ্ছে বাহিনীগুলো ঘটাতো। এখন এই যে গুমের ঘটনাকে লিজিট করানোর জন্য তারা মামলা দিত। এই মামলাটা দেওয়ার জন্য যে ন্যারেটিভ তার প্রয়োজন ছিল সেই ন্যারেটিভটা ওই পত্রিকাগুলো ছাপাতো, মেইন স্ট্রিম পত্রিকাগুলো, এবং পরবর্তীতে এটার উপর বেস করে টর্চার করে তাদেরকে 164 নেওয়া হতো। এগুলোর সাথে আবার ম্যাজিস্ট্রেটরা দেখা যেত
মানে 164 দিতে না চাইলে বলতো যে তোরা আরো মাইট দিবে, তুই তাড়াতাড়ি 164 দে, এরকম এই ধরনের ঘটনা ছিল। বিচারক আবার 164 বেস করে কাউকে ফাঁসি দিয়ে দিয়েছে, কাউকে যাবজ্জীবন দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রমাণ করার বিষয়টা, মানে এটা তো আসলে চোখের সামনে উজ্জ্বল যে আপনি অনেক সময় অনেক কেস দেখা যাচ্ছে ঘটনা সেম, যে বিশেষ করে সন্ত্রাস বিরোধী মামলার সবচেয়ে বেশি মিসইউজ হাসিনা রেজিম করেছিল ওয়ারেন্ট টেরর বয়ানটা সে এস্টাবলিশ করার জন্য, কারণ সে মনে করেছিল যে ওয়ারেন্ট টেরর বয়ান এস্টাবলিশ করলে সে 2041 সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকতে পারবে, গ্লোবাল সাপোর্ট সে পাবে। সো এটা দিয়ে সে মানে যাচ্ছে তাই তার বাহিনীগুলো সেগুলোর মানে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল। সো আমার কথা হচ্ছে যে প্রমাণের বিষয়টা, যে প্রত্যেকটা বাহিনী আপনার একজন দুইজনকে ধরলে বাকিগুলো কিন্তু চলে আসে, সবাই জানে এগুলোর সাথে জড়িত ছিল। গুটি সবাই কিন্তু জড়িত ছিল না, গুটি কয়েক মানুষ জড়িত ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে যখন মনে করেন একটা অফিসার যে গুমের সাথে জড়িত ছিল, সে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে, পরবর্তীতে আমার আই ডাউট যে এটার সাথে সাথে কিছু সাংবাদিক চলে আসবে, হয়তো কিছু ম্যাজিস্ট্রেট চলে আসবে, কিছু বিচারক এটার সাথে, মানে সবাই মোটামুটি এটা জড়িত। এখন প্রমাণ হওয়ার পরেও, আমি বললাম যে প্রমাণ হওয়ার পরে যে আসলে বিচারটা হবে এবং সুস্থভাবে সুন্দরভাবে সেটা হতে পারবে এবং সেটা ফল আমরা পাবো, এই ব্যাপারে আমি টোটালি ডাউট করি। কারণ এখানে সব যারা জড়িত ছিল সবার হেল্প পাবো। আমরা যতটা সহজ ভাবছি আসলে আমাদের আরো প্রয়োজন আছে এটা নিয়ে ভাবার। আমরা সত্যিই যদি এটা থেকে বেরোতে চাই এবং চিরতরে বাংলাদেশ থেকে এই পরিস্থিতিটাকে সরাতে চাই। অনেক ধন্যবাদ মাসরুর আনোয়ার চৌধুরী এবং রেজাউর রহমান লেনিন, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য।